আসসালামু আলাইকুম। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ এর প্রস্তুতি ক্লাসে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের বিষয় দেখে বুঝতে পারছো আজকে আমরা কি পড়বো। আজকে আমরা বাংলা ব্যাকরণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় লগ্নক সম্পর্কে পড়বো। তো ক্লাসটা নিচ্ছি আমি রিয়ন খান, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের সেরা 25। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো লগ্নক এর সংজ্ঞাটা আমরা জেনে নেই। দেখো, যেসব শব্দাংশ বা লগ্ন অংশ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু পদের শেষে যুক্ত হয়ে পদের সংখ্যা, কারক বা নির্দিষ্টতা নির্দেশ করে এবং বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক তৈরি করে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে লগ্নক। ঠিক আছে, এই লগ্নক শব্দটা কিভাবে এসেছে? লগ্নক শব্দটা এসেছে প্রত্যয় যোগে, একটা তদ্ধিত প্রত্যয় যোগে, লগ্ন যোগ ক। ঠিক আছে, এখানে লগ্ন শব্দটার সাথে ক প্রত্যয় যুক্ত হয়ে লগ্নক শব্দটা এসেছে। লগ্ন শব্দের অর্থ হচ্ছে সংলগ্ন বা লেগে থাকা। সুতরাং লগ্নক হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার কোনো একটা পদ বা কোনো একটা শব্দের সাথে লেগে থাকবে এবং সেটা সেই শব্দ বা পদটাকে বাক্যের সাথে সম্পর্কিত করবে। আর কোনো শব্দ যদি বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে বা বাক্যের স্থান করে নেয়, তাহলে সেটা কি হয়ে যায়? অবশ্যই একটা পদ হয়ে যায়। সুতরাং লগ্নক যুক্ত হবে বাক্যের একটা পদের সাথে। ঠিক আছে, সহজ কথায় শব্দের শেষে যা কিছু লেগে থাকে বা যুক্ত হয় তাই লগ্নক। লগ্নক যুক্ত হওয়ার পর একটি শব্দ পুরোপুরি পদে রূপান্তরিত হয়। অর্থাৎ তুমি একটা শব্দকে দেখে বলতে পারবে না এটা পদ নাকি শব্দ, কারণ তুমি এটা জানো না। কিন্তু তুমি যখনই দেখবা যে একটা লগ্নক লেগে আছে তার সাথে, তাহলে তুমি নিশ্চিতভাবে বলতে পারবা যে হ্যাঁ, এটা অবশ্যই আমার হচ্ছে একটা পদ। তো তারপরের স্লাইডে আমরা চলে আসি লগ্নকের প্রকারভেদ। ঠিক আছে, বাংলা ব্যাকরণ অনুযায়ী আমরা লগ্নককে প্রধানত হচ্ছে 4 ভাগে ভাগ করে থাকি। এই 4 প্রকার হচ্ছে কি কি? বিভক্তি, নির্দেশক, বচন এবং হচ্ছে বলক। ঠিক আছে, তো চলো একটা একটা করে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তো বিভক্তি, ঠিক আছে, শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করার জন্য বা বাক্যে ক্রিয়ার কাল ও পক্ষ বোঝাতে শব্দের শেষে যে শব্দাংশ যুক্ত হয় তাকে হচ্ছে আমরা বিভক্তি বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ আমরা বাক্যে যে শব্দটা ব্যবহার করব সেই শব্দটার ক্রিয়ার কাল বা পক্ষ বোঝাতে যে বিশেষ লগ্নকটা ব্যবহার করব তারই আমরা নাম দিয়েছি হচ্ছে বিভক্তি। তো বিভক্তি হচ্ছে আমাদের 2 প্রকার, শব্দ বিভক্তি এবং হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, তো শব্দ বিভক্তি কি কি? শব্দ বিভক্তি হচ্ছে মনে করো কোনো একটা শব্দ, ঠিক আছে, ক্রিয়া বাদে অন্য যে কোনো শব্দ, ঠিক আছে, তার সাথে যে বিভক্তিটা যুক্ত হবে তাকেই হচ্ছে আমরা বলছি শব্দ বিভক্তি। যেরকম এই যে আমি, আমা, ঠিক আছে, এই যে আমি যোগ কে, আমাকে, ঠিক আছে, এই যে যে শব্দটা হলো, এখানে যে কেটা যুক্ত হয়েছে একটা আলাদা শব্দাংশ, এইটাকে আমরা বলতে হচ্ছে শব্দ বিভক্তি। এই শব্দ বিভক্তি আরো কয়েকটা উদাহরণ হতে পারে এ, তে, কে, রে, র। ঠিক আছে, এই শব্দ বিভক্তিকে আমরা আবার 7 ভাগে ভাগ করে থাকি। এটা আবার পরবর্তীতে জানতে পারবা, একটু পরেই জানতে পারবা। তো আবার আর এক প্রকার বিভক্তি আছে ক্রিয়া বিভক্তি। বিভিন্ন ক্রিয়ামূলের সাথে যে বিভক্তিগুলো যুক্ত হয়ে একটা ক্রিয়াপদ গঠন করে তাকে আমরা বলছি হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন ই, ছ, লাম, এটা যখন তোমরা উদাহরণ দেখতে পারবা, সে খেলছে, এখানে খেল, ঠিক আছে, এই খেল যে ক্রিয়ামূলটা আছে বা ধাতুটা আছে, এর সাথে ছে, যে এর সাথে আমাদের ছে, এই ছে শব্দাংশটা যুক্ত হয়েছে, ঠিক আছে, এটাকেই আমরা বলতেছি হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, এই ছেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো চলো আমরা এই শব্দ বিভক্তি 7টা প্রকারভেদ পড়ে আসি। তো শব্দ বিভক্তি, ঠিক আছে, এই যে শব্দ বিভক্তি, এই শব্দ বিভক্তির আমরা রূপ পড়ে থাকি 7টা, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। বাংলায় শব্দ বিভক্তিকে 7 ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো, বিভক্তি তার এক বচন এবং বহু বচন, এবং উদাহরণ সহ আমরা একটা ছক দেখিয়েছি, এই ছকটা একটু ভালো করে দেখে নিবা। যখন কারক পড়বা এই বিষয়ে আরো বেশি ক্লিয়ার হবা। তারপরেও আমি একটু বলে দেই। প্রথমা বিভক্তি, এই প্রথমা বিভক্তি হচ্ছে আমরা কি কি ব্যবহার করি? এ, অ, তে, অন্তস্থীয় অ, এই যে শব্দাংশগুলো আছে এগুলো আমরা হচ্ছে এক বচনে ব্যবহার করে থাকি, বহু বচনে রা, এরা, গুলি, গণ ইত্যাদি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে প্রথমা বিভক্তি। ঠিক আছে, এই বিভক্তি তোমরা যখন কারক শিখবা, তোমাদের যখন কারকের ক্লাস নেওয়া হবে তখন তোমরা আরো বিস্তারিতভাবে বুঝতে পারবা। ঠিক আছে, যেমন এখানে ছাত্র
বই পড়ছে, এখানে ছাত্রের সাথে কোনো কিছুই যুক্ত হয় নাই। এই ছাত্র, এই এর সাথে কোনো কিছু যুক্ত হয় নাই মানে কি? আমরা শিখছি না যে ব্যঞ্জন বর্ণের সাথে কোনো যদি কার চিহ্ন না থাকে তাহলে আমরা কি ধরে নিই? সেখানে অ আছে। ঠিক আছে? এই যে এখানে অ আছে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। এবার আসো দ্বিতীয়া বিভক্তি। এখানে হচ্ছে আমরা একবচনে কে, রে, এরে, ঠিক আছে? এইগুলো ব্যবহার করে থাকি। বহুবচনে আমরা দিগকে, দিগেরে, দের এগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে? যেরকম উদাহরণ দেখো, তাকে ডাকো। এখানে তা এর সাথে কে যুক্ত হইছে। ঠিক আছে? তাকে ডাকো। সুতরাং আমি তাকে নির্দিষ্ট করে দিচ্ছি। এটাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। এরপরে আসে হচ্ছে আমাদের তৃতীয়া বিভক্তি। ঠিক আছে? তৃতীয়া বিভক্তি কি? দ্বারা দেয়া কর্তৃক। হ্যাঁ, এই বিভক্তিগুলো যদি শব্দের সাথে যুক্ত হয় বা পদের সাথে যুক্ত হয়, এগুলো আলাদাভাবেও যুক্ত হইতে পারে। সেগুলোকে আমরা বলবো হচ্ছে তৃতীয়া বিভক্তি। যেমন এর বহুবচন রূপ দেখতে পাচ্ছ দিগেরে, দিগের দ্বারা, দের দিয়ে। যেরকম হাত দ্বারা কাজটি করো। ঠিক আছে? এখানে আমি হাত দ্বারা কাজটি করতে বলতেছি। এখানে দ্বারাটা হচ্ছে আমার তৃতীয়া বিভক্তি। এরপরে চতুর্থী বিভক্তি। এটা একটু মজার। কে, রে, এরে। ঠিক আছে? এটা দেখো আমার দ্বিতীয়া বিভক্তিতেও যা ছিল চতুর্থী বিভক্তিতেও তাই আইছে। ঠিক আছে? কিন্তু এটা কেন হলো? ভাইয়া বলতে পারো, ভাইয়া তাহলে আমি তো দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে পার্থক্য কি হলো? পার্থক্য একটা জায়গায়, তোমরা যখন কারক শিখবা তখন তোমরা সম্প্রদান কারক নামে একটা কারক জানতে পারবা। ঠিক আছে? যখন আমরা কোনো কিছু কাউকে নিঃস্বার্থে দান করে দিব তখন সেটা হচ্ছে সম্প্রদান কারক হয়। ঠিক আছে? তো আমরা হচ্ছে সম্প্রদান কারকে যে বিভক্তিগুলা ব্যবহার করে থাকি, কে, রে, এরে, এগুলোই হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তি হবে। সাধারণ বাক্যে এগুলো দ্বিতীয়া বিভক্তি হবে, এই একই শব্দাংশগুলা। কিন্তু সম্প্রদান কারকের বেলায় এটা হবে হচ্ছে চতুর্থী বিভক্তি। যেমন দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে ভিক্ষুককে তুমি কি নিঃস্বার্থে ভিক্ষা দাও নাকি স্বার্থ নিয়ে ভিক্ষা দাও? তুমি কি মনে করো যে তুমি ভিক্ষুককে ভিক্ষা দিলে ভিক্ষুক তোমাকে 1-2 হাজার টাকা পরবর্তীতে দিবে, এরকম কোনো কি তুমি আশা করো? না, এরকম কোনো আশা আমরা কখনোই করি না। কারণ আমরা ভিক্ষুককে সাহায্য করার জন্য ভিক্ষা দেই। আমরা হচ্ছে তাকে ভিক্ষা দেই এই কারণেই, তার সে হচ্ছে সহায় সম্বলহীন। সুতরাং তাকে হচ্ছে আমরা কোনো স্বার্থ ছাড়াই তাকে ভিক্ষা দিয়ে দিই। সুতরাং ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে যে কেটা ব্যবহার করা হয়েছে, এই কেটা হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তি। ঠিক আছে? এই কেটা হবে হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তি। এবার আসো পঞ্চমী বিভক্তির কাছে। পঞ্চমী বিভক্তিটা কি? হইতে থেকেছে এই শব্দাংশগুলো যদি থাকে বা বহুবচনের দিগের হতে, দের হতে, তাহলে আমাদের যে বাক্যটা হবে বাক্যটে এই হইতে, থেকে বা চেয়ে, এই জিনিসটা হবে হচ্ছে আমাদের পঞ্চমী বিভক্তি। যেরকম এখানে থেকে শব্দটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। এরপর আসো ষষ্ঠী বিভক্তিতে। ষষ্ঠী বিভক্তিতে হচ্ছে আমাদের র এর এই শব্দগুলো ব্যবহৃত হবে। যেরকম ভাইয়ের বাড়ি। ঠিক আছে? বা পথের রাজা। এই শব্দগুলো বা এই বাক্যগুলো বা যাই বলো না কেন, এইগুলোতে আমি যে র বা এর ব্যবহার করছি, এইখানে এইটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে? আর সপ্তমী বিভক্তি কি? আমাদের হচ্ছে এ অন্তস্থীয় অ, তে, এতে এইগুলো থাকবে। ঠিক আছে? যেমন এখানে হচ্ছে উম, ঘরে, ঘর যোগ এ, এইখানে হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বলতে পারো ভাইয়া যে তাহলে তো প্রথম আর সপ্তমীর মধ্যে পার্থক্য থাকলো কি? আচ্ছা ভাই, পার্থক্য আছে। প্রথম বিভক্তি তুমি বেশিরভাগ বাক্যতেই দেখবা যেগুলোর সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই, সেগুলোই হচ্ছে আমাদের প্রথম বিভক্তি। এটা হচ্ছে বাক্যের যে কর্তা, সে কর্তাকে নির্দেশ করে। অন্যদিকে আমাদের যে সপ্তম বিভক্তি, এটা আমাদের কর্তাকে নির্দেশ করে না। ঠিক আছে? এটা আমাদের কোনো স্থান বা কাল বা কোনো সময়কে নির্দেশ করে। যেমন এখানে ঘরে মন বসে না। ঠিক আছে? ঘরে, এখানে আমাদের একটা নির্দিষ্ট স্থান এর কথা বলা হয়েছে না। সুতরাং এটা হবে হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, এবার হচ্ছে আমাদের লগ্নক বিভক্তির পার্টটা শেষ, এখন আসো লগ্নক। ঠিক আছে? যেসব নির্দেশক, লগ্নকের মধ্যে আমরা এবার চলে আসবো নির্দেশকে। যেসব লগ্নক পদের শেষে বসে পদটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় সেগুলোকে নির্দেশক বলে। ঠিক আছে? ইংরেজিতে পড়ছো না তোমরা আর্টিকেল, সেই আর্টিকেলের মতোই।
মানে আর্টিকেলই বাংলায় আর কি। উদাহরণ হচ্ছে টা, টে, খানা, খানে, গাছা, গাছি, জন। অর্থাৎ আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করতেছি, ঠিক আছে? যেরকম বইটা দাও, এখানে টা দ্বারা কোনটা বোঝাচ্ছে? আমরা একটা নির্দিষ্ট বইকে বোঝাচ্ছি না? সুতরাং এটা হচ্ছে আমাদের নির্দেশক। ছাতা, খানা, পুরনো, ঠিক আছে? এইখানে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি একজন মানুষ। হ্যাঁ, এখানে একজন মানুষ, এটা যে কোনো মানুষ হইতে পারে। এটা আমি আহ আহ, জানি না, এটা একটা অনির্দিষ্ট জিনিস, তাই না? কিন্তু নির্দিষ্ট একটা প্রসঙ্গের উপর আমি বলতেছি, তাই এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, এই যে জোনটা আমরা ব্যবহার করছি, এই জোনটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের একটা নির্দেশক। ঠিক আছে, আই থিঙ্ক এই পার্টটা বুঝতে পারছো, এটা অনেক সহজ। তো চলো আমরা পরবর্তীতে যাই। বচন, ঠিক আছে? বচন তোমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছো যে যেসব লগ্নক পদের সাথে শব্দের শেষে যুক্ত হয়ে শব্দটির এক বা একাধিক সংখ্যার ধারণা দেয়, সেগুলোকে হচ্ছে বচন বা বচন লগ্নক বলে। ঠিক আছে, কোনো কিছু কতগুলো আছে, মনে করো এক বচন আর বহু বচন, এগুলোই তো আমরা জানি। এক বচন বলতে কি, কোনো কিছু একটা বোঝায়, কোনো কিছুর পরিমাণ একটা বোঝায়, বা কোনো একজন মানুষ যদি হয় বা কোনো একজন ব্যক্তি যদি হয় তাহলে একজন ব্যক্তিকে বোঝায়। আর বহু বচন হইলে তো অনেক ব্যক্তিকেই বোঝাবে। ঠিক আছে, যেরকম আমরা এখানে উদাহরণ হিসেবে রা, গুলি, গুলো, গণ, বিন্দু, সব ইত্যাদি হচ্ছে আমাদের এই বচনবাচক শব্দ। ঠিক আছে, যেরকম বইগুলো গুছিয়ে রাখো, শিক্ষক বিন্দু উপস্থিত আছেন, এখানে গুলো এবং বিন্দু, এই যে যে শব্দাংশ, এগুলো হচ্ছে আমাদের বচন। ঠিক আছে, কারণ এই বইগুলো দ্বারা কি বোঝাচ্ছি? আমরা অনেকগুলো বই বোঝাচ্ছি। শিক্ষক বৃন্দ দ্বারা কি বোঝাচ্ছি? আমরা অনেকজন শিক্ষককে বোঝাচ্ছি। এরপরে আছে আমাদের লাস্ট যে লগ্নকটা, সেটা হচ্ছে বলক। যেসব লগ্নক পদের শেষে যুক্ত হয়ে বাক্যের ওই পদের উপর বিশেষ জোর বা গুরুত্ব দেয়, সেগুলোকে হচ্ছে আমরা বলক ব্যবহার করি, বলক বলে থাকি। যেরকম ই বা ও। হ্যাঁ, এই যে যে শব্দাংশগুলা, এগুলো দ্বারা আমরা কি বোঝাই? কোনো একটা বাক্যে কোনো একটা শব্দকে আমরা জোর দিয়ে বোঝাই। যেরকম আজই তোমাকে যেতে হবে, এই যে আজই, মানে আমরা আজ শব্দটার উপর আমরা জোর দিয়েছি। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে বলক। বা আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে যাব, মানে এখানে আমরা আরেকটু জোর দিয়ে বলতেছি, তাই এটা হচ্ছে আমাদের বলক। এই পার্টটাও সহজ আছে, আই থিঙ্ক বুঝতে পারছো। এবার একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা দেখি, চলো। একটি শব্দে যদি একটি পদে যদি একাধিক লগ্নক একসাথে বসতে হয়, তাহলে আমাদের একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা স্ট্রাকচার ফলো করতে হয়। ঠিক আছে, এটা বসতেই পারে। এই স্ট্রাকচারটা হলো আমাদের মূল শব্দ, বচন, নির্দেশক, বিভক্তি, বলক, এটা পর পর বসবে। যেরকম ছেলেগুলোকেও, এটা একটা ভ্যালিড শব্দ না? হ্যাঁ, অবশ্যই এটা একটা ভ্যালিড শব্দ। সুতরাং এখানে আমাদের কিভাবে লগ্নগুলা বুঝবে? প্রথমেই আমাদের হচ্ছে এই মূল শব্দটা বসবে, ছেলে। এরপরে আমাদের কি বসবে? এরপরে আমাদের বসবে হচ্ছে বচনটা, দেখো এই গুলো বসছে। ঠিক আছে, এরপর আমাদের বসবে হচ্ছে নির্দেশকটা, যেরকম কে, এখানে কে বসছে। এরপর বিভক্তিটা বসবে, এখানে এখানে হচ্ছে নির্দেশক ছেলেগুলো, এখানে নির্দেশকটা আমরা ব্যবহার করিনি, এখানে আমরা বিভক্তি ব্যবহার করছি কে। আর হচ্ছে লাস্টে আমরা ছেলেগুলো কে ও, এই ওটা ব্যবহার করছি, এটা হচ্ছে আমরা বলক হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, এই পার্টটা বুঝতে পারছো? এই সিকোয়েন্সটা অলওয়েজ তোমরা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, তো এখানে আমরা বাকির কিছু লগ্নকের প্রয়োগ দেখতে পাচ্ছি, যেরকম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে কেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি অর্থাৎ বিভক্তি লগ্নক। বইগুলো টেবিলে রাখো, এখানে গুলো হচ্ছে বচন লগ্নক। কলমটা আমাকে দাও, এখানে টা হলো নির্দেশক লগ্নক। আজই আমি যাব, এটা হচ্ছে বলক লগ্নক। দেন হচ্ছে শিক্ষক বিন্দু এখানে বহুবচন বোঝাচ্ছে, তাহলে এটা একটা লগ্নক। চোখ দিয়ে, এটা একটা তৃতীয়া বিভক্তির লগ্নক। ঢাকা থেকে, এটা একটা পঞ্চমী বিভক্তির লগ্নক। ছাতাখানা, এটা একটা নির্দিষ্ট ছাতাকে বোঝাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে একটা নির্দেশক লগ্ন। সুতরাং আমরা আজকের ক্লাসের একদম শেষেই চলে আসছি। তো একাধিক লগ্নক একটা আহ শব্দে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, যেরকম ছেলেগুলোকেও এটা দেখাইছি। দেন মানুষগুলোকে, ঠিক আছে, এই দেখো মানুষগুলোকে, এটা ব্যবহার হয়েছে কিভাবে, ওই সিকোয়েন্স অনুসারেই দেখবা। দেন হচ্ছে মেয়েটি প্রথম হয়েছে, এইটাও দেখবা ওই সেম সিকোয়েন্সই ফলো করতেছে। এরপরে দেখবা ছাত্রদেরকেও, ওইটাও দেখবা ওই আগের যে সিকোয়েন্সটা দিয়েছিলাম ওই সিকোয়েন্স অনুসারেই এটা বসেছে। তো
তোমাদের জন্য কিছু অনুশীলন আছে, সেই অনুশীলনটা তোমরা অবশ্যই এটা সম্পূর্ণ করবা। অর্থাৎ এই যে বাক্যগুলো আমি দিয়েছি, এই বাক্যগুলাতে কোন কোন লগ্ন ব্যবহার করা হয়েছে এগুলো তোমরা আইডেন্টিফাই করবা। তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই থাকবে। যদি ক্লাসটা ভালো থাকে অবশ্যই একটা লাইক করবা, অবশ্যই একটা কমেন্ট করবা, সুন্দর একটা কমেন্ট করবা এবং আমাদের অগ্রদূতের সাথেই থাকবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।